আর আজকের মূল কাহিনী আমাদের শুরু হবে রাত 12টা, কিন্তু তার আগে রয়েছে কুয়াশার প্রথম ঘন্টার গল্প, অর্থাৎ একটা গল্প পড়ে শোনানো হয়। সেটা শ্রোতাদের পাঠানো হতে পারে, বিখ্যাত কোনো লেখকের হতে পারে, সাহিত্যিকের হতে পারে। যেটা বলছিলাম, আজকের কাহিনীর নাম হচ্ছে আয়না। আজকের এই প্রথম ঘন্টার গল্পের নাম হচ্ছে আয়না। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র এবং পড়ে শোনাবে সেতু। আমার সঙ্গে যারা আছেন প্লিজ সঙ্গে থাকুন। পর বউবাজার স্ট্রিটের এক বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণের লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার, আলমারিতে সেই গুদাম ভর্তি। ডোরের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোর শুরু হতেই সরোজ দৌড় বন্ধ করে দিল। বলল, কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল। কার্তিকের শেষে এমন বজ্রশিক বৃষ্টি আর দেখেছো? বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত টেনে ধরে বসালো, একটু ধমকে সুরে বলল, এসেই তো যাই যাই করছো। 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন? তারপর নরম গলায় হেসে বলল, বসো আরেকটু, মন মেজাজ খুব খারাপ। যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখবো কে জানে। বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখো তোমার খদ্দের বোধহয় এবার একজন এলেন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-42 হবে, লম্বায় প্রায় 6 ফুট, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, নাক চোখ টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন। গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজেও গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে একটু যেন কেমন অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল, বসো নিরঞ্জন, এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ? এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থায় দেখেছিলাম, কিন্তু সরোজের ওই অসাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন। যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে। চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন, হ্যাঁ, বেরিয়েছি। কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না? আমার দিকে কাজ ছিল তাই বেরিয়েছি। সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল, বেশ করেছ, দরকার থাকলে বেরোবে কি? আমরা কি বেরোই না? বসো, ভালো হয়ে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য শুরু হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তাকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে। তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন, সেই আয়নাখানা কোথায়? বিক্রি হয়ে গেছে নাকি? সরোজ তার দিকে তাকিয়ে বলল, আমি জানতুম তুমি এ কথাটি ঠিক জিজ্ঞেস করবে। তুমি এর জন্য এসেছো? ভদ্রলোক ফের প্রতিবাদে সুরে বললেন, এর জন্য এসেছি। আশ্চর্য তোমাদের ধারণা। আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কিনা সেটা জিজ্ঞেস করলে দোষের হয়ে গেল। সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করল, আমাকে বলছি দোষের, তুমি এত চড়ছো কেন? সত্যি তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন 1000 বার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো
তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি। ভেবো নাও দরজম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে। আমার আর ভাববার কি থাকবে? বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন। ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর। আগেকার আমলের বার্মাটিকে তৈরি, কালো পলিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচার ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করিনি, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এই জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ে আমি যেন চমকে উঠলাম। বলতে লজ্জা নেই, আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর কখনো দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোন এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, নিরঞ্জন। ভদ্রলোক এবার ফিরে তাকালেন, অস্পষ্ট স্বরে বললেন, কি বলছো? সরোজ ধমকের ভঙ্গিতে বলল, বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশ রাত হয়ে গেছে। মাসিমা তোমার জন্য ভাবছেন। বরানগর তো এখানে নয়, যেতে তো সময় লাগবে নাকি? যাও এবার। ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন, হ্যাঁ যাই যাই, সত্যিই রাত হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দু পা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন, সরোজ। সরোজ কোমল স্বরে বলল, বলো। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, না মানে বলছিলাম যে তুমি আয়নাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে রাখি, সেই আসতে তো আমাকে হবেই। তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুণ তেমনই বিষণ্ণ। সরোজ বলল, কি যাতা বলছো? এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শিগগিরই যাও। বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? জন্দই পালিশওয়ালা ভেতরের দিকে বসে গিয়ে কাজ করছিল। সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমকে উঠল, আচ্ছা ফটিক, মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি টেবিলটা সামনে না রেখে ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো? আমার কথা গ্রাহ্য হয় না নাকি? পালিশওয়ালাদের একজন বলল, আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খদ্দের নেবেন বলে গেলেন, তাই তো বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি। কই তিনি তো আর এলেন না। দ্বিতীয় পালিশওয়ালাটি বলল, আর খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনি পুকুরে মধুবাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে। সরোজ ফের ধমক দিয়ে উঠল, এই যাতা বাজে কথা বলছো, নিজেদের কাজ করো। প্রথমজন বলল, আমাদের ধমকা আয়নার যাই করেন ছোট কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন। কাউকে বিনি পয়সা বিলিয়েও যদি দিতে হয় তাই আপনি দিন, নইলে কবে যে আবার কি ঘটবে। সরোজ বাধা দিয়ে বলল, ফের এসব কথা, তোমাদের মতো সুপারস্টিশনস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, সরোজ ব্যাপারটা কি? সরোজ একটুকাল চুপ করে থেকে বলল, ব্যাপারটা বড়ই দুঃখের। নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন আমি ভাবতেও পারিনি।
সত্যি কথা বলতে কি, ওর মতো সেইন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না। বললাম, হঠাৎ কেন এমন হলো? সরোজ বলল, ঠিক হঠাৎ একদিনে হয়নি, আর একটা কারণে যে অমন হয়েছে তাও আমার মনে হয় না। তবু শেষের ঘটনাটা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয়। কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছুই বুঝতে পারবে না। আমি বললাম, হ্যাঁ তুমি গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল। সরোজ বলতে শুরু করলো, নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাসতুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম। আমি বছর 2 যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাশ করে। মেসমশাই ছিলেন নামকরা অ্যাটর্নি। তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে। কলেজে ভর্তিও হয়েছিল, কিন্তু মাস 6 বাদেই ছেড়ে দিল। বলল, ভালো লাগলো না। এই নিয়ে মেসমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটিও হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়। তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন। একটা কড়া কথা বলে তিনি 3 বার গিয়ে পিঠে হাত বুলোতেন। কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসেমশাই ছিলেন। ও তার খপ্পরে পড়ল। নীরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন। বিরাজবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি ভাবে পাওয়া যায় না, এই ছিল তার বাণী। নীরু তার মন্ত্রশিষ্য হল। তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে। খরচটা পিসেমশাই জোগান। কিছুদিন মেসোমশাই রাগ করে অভিমান করে রইলেন। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জোর নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সেই অসাধারণ সুন্দরী, তাকে দেখেই নিরঞ্জনের মন টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের পাগলামি কমে এলো। আমরা বললুম, সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেসোমশাই খুবই নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। এবারকার বাড়াবাড়ির জন্য শুনলাম মীরা বৌদি দায়ী। কোন এক পুরন বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র 2টি পেগ খেয়ে ফিরছিল। তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তাই বলে গাল দিচ্ছেন। রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মন ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেসমশাই দুজনই এনে মীরা বৌদিকে সেদিন বকাবকি করছিলেন। বছর 5 বাদেই মেসমশাই চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফিরবার নাম নেই। ওই সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম। নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন যে তার বাবা তাকে শুধু বাড়ি ঘর থেকে বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিলেন সেটা দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলছিল, কেন তিনি এমন কথা বলছেন? রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি কোনটাতেই তো তিনি খাটো নন, তা তো সবই রয়েছে। তখন মীরা বৌদি বলছিলেন,
মানুষ তো কেবল বাইরেরটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো আজও যেন আমার কানে লেগে রয়েছে। আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়ি, ঘর, বিষয় সম্পত্তি সব খোয়ালো। দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল। আমাকে একবার জানালেও না। আমি জানতে পারলে ওকে অমন করে ঠকতে দিতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন। ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট, আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে। বাকি আছে শুধু ড্রেসিং টেবিলটা। তারও দরদাম হচ্ছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের উপর মাথা গুঁজে রইলেন। তিনি বললেন যে তাকে না বেচে যেন তিনি আর কোনো কিছুই বিক্রি করতে না পারেন। তার দেয়া একটা জিনিসও তিনি রাখতে পারলেন না। তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বরানগরে একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়। সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে। ও সবার মাস 6 ভুগেছিল। মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি তার সেবা শুশ্রূষা করছে। তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত, সংসার চলত। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন। বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলছিল, আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলি দিব্যি বিক্রি করছো। আয়নাটা কি গয়নাগুলির চেয়ে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিল যে ঠিক ব্যাপারটা তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো আর। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল। গয়নাঘাটি তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন। এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন। কি দেখতেন, কি ভাবতেন তিনিই জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি না। নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল। ডাক্তার শাসন করে বলেছিলেন, ফের মদ ধরলে আর বাঁচবে না তুমি। অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছি, আর অত্যাচার করো না, সইবে না তালে। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত। কিন্তু উঠলে কি হবে? আর সেই অর্থও ছিল না তার, সামর্থ্যও না। মৃদু মোলায়েম নেশা হিসেবে মীরা বৌদি নাকি তাকে একসময় ভাঙের শরবত করে দিতেন। নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সে যে গুজে স্বামীর কাছে বসে গল্প করতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হল। এতকাল বাদে চাকরির খোঁজে বেরোল নিরঞ্জন। একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল। চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে না কেন? খবর শুনে মীরা বৌদিকে কংগ্রাচুলেট করে এলাম। বললাম, আপনার ক্ষমতা আছে বৌদি, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারতো না। বৌদি চুপ করে রইলেন। বছর খানেক ভালোই কাটলো, কিন্তু তারপর তার সে সুখ আর বেশি দিন রইল না। নিরঞ্জনকে নতুন নেশায় ধরল। মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে। তাকে নিরঞ্জন চোখে পড়ল। আমি সে মেয়েটিকে দেখেছি, দেখতে কালো, রোগা, ঢেঙ্গা চেহারা। তার মধ্যে নিরঞ্জন যে কি দেখেছে তা সেই বলতে পারবে। আমরা সে টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেরোতে বেরোয়। সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে। মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবেই ব্যয় হয়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলতে লাগলো। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না। সে মদেই খুশি থাকতো। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো, তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না।
কিন্তু এখন তিনি টের পেলেন মদের গন্ধের চেয়েও অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসলো, আমার যা খুশি আমি করব, আমি বিয়ে করব রেখাকে। আমি ছেলে মেয়ে চাই, তোমার দ্বারা তো তা হবে না। প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল। সেই থেকে তার সন্তান হবার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন সেদিন অফিস থেকে খুব রাত করে ফিরছিল। এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পরও দরজা খুলতে না পেরে রাতের জন্য নিরঞ্জনকে মার ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলা হলো দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরাবতী ঝুলছেন। তার পায়ের ছায়া পড়ে আছে ড্রেসিং টেবিলের আয়নায়। এই দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে উঠলেন। বাপ মা মরা সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকতো তার কাছে। সে মূর্ছা যায়। তারপর যা যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেল বেলায় সুলতা ঘর ঝাড় দেবার সময় যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে, কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আর এদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাবার সময় চিরুনিতে চুল আঁচড়াবার শব্দ শুনতে পেলেন। সরোজ বলতে থাকলো, এমন কিছু নতুন নয় যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতেও বা শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম। বললাম, কবে দোকান থেকে ফিরে এসে দেখবো মীরা বৌদি তোমার সঙ্গে বসে গল্প করছেন। আমার স্ত্রী আমার উপর রাগ করলেন এবং আমাকে বললেন ঠাট্টা না করতে। আমি একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি, এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে কেন গেলেন? নিরঞ্জনকে বাধা দেওয়া কি আর কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে। এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করতে চায়। তার কথা শুনে আমি তো অবাক। এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে। আয়নাটা কত ভালোবাসতেন তিনি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন। তার কাছেই শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জ্বেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম হতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে আসার জন্য অনুরোধ করলেন। বললেন, এখন তার টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না। মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল। কেন তুমি আবার এত কষ্ট করতে গেলে? আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো। কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটার বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে ও। ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না। বলল, ঘর থেকে কেন দেবে? বিক্রি হয়ে গেলে তারপরে দিও। দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার এসে আয়নাটার খোঁজ খবর করতে লাগলো। জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করে গেছে কিনা, রোজই একই প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর দিলেন,
বললেন যে নিদুর এবার একটা বিয়ে চেয়ে দে। কথাটা আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেলেন, তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, একা ঘরে থাকতে বোধহয় ও ভয় পায়, সারা রাত ঘুমোয় না। আমি বলি আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতে ও রাজি হয় না। বিয়ে দেয়া ছাড়া আর কি গতি আছে বল? ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকে একটু বুঝিয়ে বলিস। এরপর সত্যিই আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে দেখা করলাম। খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বোধহয় দুর্ঘটনার কথা সব শুনেছেন। মেয়েটি ঘাড় নাড়ল। আমি বললাম, মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল যে তা হয় না। আমি জানতে চাইলাম কেন? আপনি ওকে ভূতের ভয় করেন নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল সে ভূতের ভয় নয়, ভূতে পাওয়া মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়। আমার বন্ধু তার কাহিনী শেষ করলো। আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগে টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি আর কিছুতেই মারালাম না। শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব? তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সে আয়নাটার, কি হলো নিরঞ্জনের। আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক। নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করছে। কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ। এতক্ষণ শুনছিলাম আমরা নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, যে গল্পটির নাম আয়না, পড়ে শোনাচ্ছিল সেতু। আর আজ শামিন আছি আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরু হয়ে গেল কুয়াশার দ্বিতীয় ঘন্টা, এবং অনেকেই ভীষণভাবে অপেক্ষা করে আছেন এই দ্বিতীয় ঘন্টার জন্য, কারণ মূল কাহিনী শুরু হতে যাচ্ছে এখনই। আজকের কাহিনীর মূল ভাবনা হচ্ছে মোহাম্মদ খালিদ বিন ফয়জুর, অর্থাৎ আমাদের সাউন্ডের খালিদ। নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনাও করেছেন তিনি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, শুরুর দিকেই আমার মনে নামগুলি বলে দেওয়া ভালো নাকি? না, এখন বলবো না, একেবারে শেষে ফিরে এসে, মানে গল্প শেষ হয়ে যাওয়ার পর বলছি। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন রেডিও ভিশন FM 69.9। আপনাদের সাথে আছে আমি আরজিএফ ভৌতিক। না না সাইদ, এক্সপ্রেশনটা একেবারে ঠিক হলো না, একটু অন্যভাবে বলো। ওকে। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন রেডিও ভিশন FM 69.9। আপনাদের সাথে আমি আরজিএফ ভৌতিক। হা হা হা। সাইফ, তুমি কি বুঝতে পারছো এই শোটা আমাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ? আরে ভাই, এরপর যা কাজ আছে তা তো সব সাউন্ড এডিটর ভাইরাই করবে। আমি আপাতত এইভাবে ভয়েস দিই না। তারপর আমি কাজল ভাই বা আরিফ ভাই, মানে একজনের সাথে বসে ঠিক করে নেব। আপনি চিন্তা করেন কেন? আমি চিন্তা করব না মানে? কি যে বলছো তুমি? আমাকে তো চিন্তা করতে হবে, তাই না? আমি এটা ডিরেক্টর। আরে ভাই বাদ দেন তো, এসব কে শোনে আজকাল? কয়জন শুনবে আপনার মনে হয়? কি বললা তুমি? আমার শো কয়জন শোনে মানে? মানে আরে ভাই, এটা আমারও শো, আমারও তো দরদ আছে নাকি? আমি কি বুঝি না? না তুমি কাজটা একেবারে ঠিক। 4 বছর ধরে আমি অন এয়ার কাজ করছি। মাসুদ ভাই, আপনি বেশি বুঝতেছেন। সাইদ ভাই, আমি আপনার কাছে টাকা পাই কিন্তু। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? কালকে পেয়ারা খাইলেন না, সেই পেয়ারার টাকা।
পেয়ারের টাকা, হ্যাঁ মনে পড়ছে। কবির ভাই, সামনের সপ্তাহে, হ্যাঁ বুঝেনি তো, মানে মাসের শেষ, পরের সপ্তাহে, হ্যাঁ দিয়ে দেবো। ওকে, টাকা। সবাই খালি এরম করে, এরম করলে হয় না ভাই। আরে কইলাম তো দেয়া দিব, জান না। আরে আমার গেস্ট গুলো সব কখন আসবে? আরে একটু পরে শো, এখনো আসলো না। উফ, সাউন্ড চেক করতে হবে, রিহার্সেল হবে কিনা কে জানে। উফ, আমি আজকে শেষ, আমার চাকরি আজকে চলে যাবে। নিকিতা, তোমার শোয়ের একই অবস্থা, গেস্ট আসেনি কেন এখনো? হ্যাঁ মানে বস এই তো এক্ষুনি চলে আসবে। ওই তো বস এসে গেছে। তুমি আজকাল খুব ফাঁকি দিচ্ছ। না বস, তোমার শোয়ের রেটিং কত কমে গেছে তুমি জানো? না মানে বস, আমি আসলে আমি ঠিকই মন দিয়ে কাজ করছি, গেস্ট না আসলে আমি। গো অ্যাটেন্ড দেম। জি বস। আরিফ ভাই, আপনি কি করলেন এটা বলেন তো? এভাবে কাজ করলে কি হবে বলেন? আরে আশ্চর্য, তুমি যে ইফেক্ট দিতে বলছিলা সেটাই তো দিলাম, যেভাবে অ্যারেঞ্জ করতে বলছিলা সেভাবেই করলাম। রেটিং ভালো না আসলে আমার কি দোষ? আশ্চর্য কথা। মানে তোমাদের না সবসময় এই মানে দোষটা সাউন্ডের উপরে দিতে পারলেই হয়। দেখেন আরিফ ভাই, আমি কিন্তু এসব আজাইরা কথাবার্তা একদম পছন্দ করি না। কথাবার্তা না, আপনাদের জন্য আমার কথা শোনা লাগছে। কিভাবে কি করবা সেটা ঠিক নাই, না, হবে না। সবকিছুতে এসে আমাদের উপরে মানে যত দোষ সাউন্ড ঘোষ, এরকম একটা ব্যাপার তোমাদের সবসময় থাকে। আপনাদের দোষ আছে তো, আপনি কেন ওটা ওভাবে তাইলে সাউন্ড দিলেন? তোমরা করো ভাই, এইসব কাজ আমরা পারি না। তাইলে আরে তোমরা আরো ভাই। বড় সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে আসো, এই জায়গায় আইনে দেখো বাংলাদেশে কিভাবে করে। আমরা তো ভাই এর বাইরে একটা তো গ্রামারের মধ্যে থাকতে হবে আমাদের, নাকি আমরা কি উল্টা পাল্টা যা খুশি তাই না, আপনি এরকম করতে পারেন না, আপনি এভাবে কথাও বলতে পারেন না আমার সাথে। আশ্চর্য, আপনার জন্য আমার বকা খাইতে হয়েছে। তুমি কিভাবে কথা বলতেছো, তোমার কথা বলা উচিত কিনা এভাবে? আচ্ছা সরি আরিফ ভাই, এখন আসেন আমরা কাজটা ঠিক মতো করি। সরি ভাই। ওকে ঠিক আছে, আবার টেক দাও। হ্যাঁ ঠিক আছে। দৃশ্য ভুলে গেছি। মানে দৃশ্যটা কিসের? ই। আচ্ছা একটু বলো না, দৃশ্যটা কিসের? কিসের এটা? হাউকাও দৃশ্য, দৃশ্য হাউকাও, মানে দৃশ্য ই। আচ্ছা শোন, 1 2 3। যেন ঢাকাছে আর কাঠি নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই, যা খুশি বলুক সবাই, আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই, ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, আজ ফাগুনে পূর্ণিমা রাতে যাবো না, ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যাই। আরে পালায় যেতে তো আগ্রহী কেন সবাই? তোমরা কি শুরু করেছো বলো তো? আমি চাই আমাদের স্টেশনের রেটিং সবচেয়ে ভালো আসুক, কিন্তু না, তোমরা প্রত্যেকের কাজে ফাঁকি দিচ্ছ। আমাদের স্টেশনের রেটিং এর ধারে কাছেও যেন কেউ আসতে না পারে। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নিকিতা, সাইফ, you two have to be very very careful, but I am very much satisfied with my sound team. Well done my boys. সবাই জেলাস ফিল করে আমার সাউন্ড টিমকে নিয়ে। কাজ করলে এভাবে কাজ করতে হবে সবাইকে, বুঝেছো? Disciplined but creative. Really proud of you guys. একটি এফএম রেডিও স্টেশন, এখানে কর্মরত আছেন 4 জন সাউন্ড এডিটর। 4 জনই একেবারে জানের জান বন্ধু। সারা দিন সারা রাত কখনো একই সাথে কাজ করা, আবার একই সাথে আড্ডা, ঘুম, সবকিছুই এদের একসাথে। এই 4 জনের পৃথিবীতে যেন আর কেউ নেই। এদের পরিবারের লোকজনও মিলে মিশে গেছে একই সাথে। এই 4 বন্ধুকে ঘিরে জমে ওঠে এক রহস্যময় গল্প। এই 4 প্রাণের বন্ধুকে নিয়েই আজকের কুয়াশার গল্প।
আগুন আগুন বাঁচাও বাঁচাও। মুহিত, কি হলো? কি হয়েছে মুহিত? আগুন আগুন বাঁচাও। আগুন? কোথায় আগুন? এই যে চারিদিকে আগুন। কি বলছো? কোথায় আগুন? কোথাও কোনো আগুন নেই। তুমি স্বপ্ন দেখছো মুহিত? না না, আগুন ও চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। মুহিত, চোখ খোলো, দেখো কিচ্ছু হয়নি। তুমি শুনতে পাচ্ছ না? সবাই চিৎকার করছে। কে চিৎকার করছে মুহিত? কেউ চিৎকার করছে না। তুমি চোখ খোলো মুহিত। হ্যাঁ হ্যাঁ, আগুন আগুন নেই। না না মুহিত, কোনো আগুন নেই, কোথাও কোনো আগুন নেই। কিন্তু কিন্তু আমি যে শুনলাম। কি শুনলে? শুনলাম কেউ একটা ম্যাচের কাঠি জ্বালালো, তারপর 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 কি মুহিত? তারপর আগুন ছড়িয়ে পড়লো আর সবাই মিলে ছুটোছুটি শুরু করলো আর আর চিৎকার চিৎকার করতে থাকলো। এগুলো সবই তোমার স্বপ্ন। কিন্তু কিন্তু আমার তো মনে হচ্ছিল সবই আমার চোখের সামনে ঘটে যাচ্ছে। আমি সব নিজ কানে শুনতে পাচ্ছি। তুমি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই এরকম সব দুঃস্বপ্ন দেখছো। অফিসে কি কাজের প্রেশার খুব বেশি? না, তা তো না। অফিসে আমরা এতগুলো সাউন্ড এডিটর সবাই মিলেমিশেই কাজ করি, খুব একটা চাপ হয় না তো কাজের। আচ্ছা, এর মাঝে কি কোনো আগুন লাগার খবর শুনেছিলে নাকি? ও না না, মনে পড়েছে। আমি একটা প্রোগ্রামের জন্য এরকম আগুন লাগার আবহ তৈরি করেছিলাম। হ্যাঁ, ওখানে এরকম বেশ কিছু সাউন্ড ট্র্যাক ইউজ করেছিলাম। হ্যাঁ, এবার মনে পড়েছে। দেখেছো, আমি বলেছিলাম না? এখন বিশ্বাস হলো তো? না মানে, আসলে তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি আসলে কিছুদিন ধরে এরকম কিছু অদ্ভুত শব্দ শুনছিলাম, কিন্তু শুধু ঘুমের মধ্যে না, আমি যখন জেগে থাকি তখনও এইসব শব্দ শুনি। কি রকম শব্দ? পরে মিলিয়ে দেখেছি যে আমি আমার কাজে যেসব সাউন্ড ব্যবহার করি সেই সমস্ত শব্দই মনে হয় আমার কানের কাছে বাজতে থাকে। বুঝতে পারছি, কিন্তু এরকম হতে থাকলে তো সমস্যা। আর আরো বেশি সমস্যা যেটা হচ্ছে, সেটা আমার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, যার কারণে দিনের বেলা কাজেও খুব ক্লান্তি লাগে। আচ্ছা মুহিত, তুমি একটা কাজ করো না, কবির ভাইকে একটু দেখিয়ে নিচ্ছ না কেন? উনি তো ভালো সাইকিয়াট্রিস্ট, উনি নিশ্চয়ই একটা সলিউশন দিতে পারবে। তুমি ঠিকই বলেছ, কালই আমি ওনার সাথে দেখা করব। মোহিত বুঝতে পারে না ওর সাথে কি হচ্ছে। কিছুদিন ধরেই অদ্ভুত সব শব্দ কানে বাজে তার। সে একজন সাউন্ড এডিটর, সারাক্ষণ নিজের কানে নানা রকম সাউন্ড এফেক্টস, মিউজিক খেলা করবে, এটাই তো স্বাভাবিক না? এতদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন ধরে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এইসব শব্দ সে কখনোই শোনেনি, আবার কখনো মনে হচ্ছে শব্দগুলো ভীষণ পরিচিত। কিছুদিন ধরে ঘুমও হচ্ছে না ঠিক মতন, আবার ঘুমের মধ্যে কত রকম আজে বাজে শব্দ কানে বাজতে থাকে। এর মধ্যে কি কোনো স্বাভাবিক সুস্থ মানুষের ঘুমানো সম্ভব? আর শুধু ঘুমের মাঝেই না, জেগে থাকা অবস্থাতেও একেবারে নিস্তব্ধ জায়গাতেও মোহিতের কানে নানা রকম শব্দ বাজতে থাকে। কান চেপে ধরলে মনে হয় যেন মাথার মধ্যে বাজছে। সব অদ্ভুত আর রহস্যজনক শব্দ তার কানে বাজতে থাকে। মাসুমা চিন্তা করবে বলে এতদিন কিছুই বলেনি, কিন্তু কাল রাতে তো ওর সামনেই সব ঘটল। তাই এখন মোহিতকে ঠেলে ঠুলে ডাক্তারের কাছে পাঠাবে। কিছুদিন আগেই মোহিতের এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা।
নেবে রক্ত না না, অনেক অনেক রক্ত আছে আমার ঝুড়িতে। রক্ত রক্ত নেবে। কি খুব কষ্ট হচ্ছে? না না, এগুলো আমার মনের ভুল, আমার সাউন্ডের এফেক্ট এগুলা। আমি ভুল দেখছি, আমি ভুল স্বপ্ন দেখছি। কিন্তু আমার কাছে যে অনেক রক্ত আছে। নেবেন নেবেন রক্ত? না, কে তুমি? চলে যাও এখান থেকে। রক্ত নেবেন? লাল লাল টকবকে রক্ত নেবেন? কি চাও? কি চাও তুমি আমার কাছে? চলে যাও, চলে যাও এখান থেকে। কে কে হাসে? কে? রক্ত নেবেন? রক্ত টকটকে লাল রঙের রক্ত। কে? হাসিব? হাসিব ছোট ভাই আমার। হাসিব এদিকে আয়, আয় ভাই আমার। হাসিব না 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 না। রক্ত নেবেন? রক্ত, ছোট ভাইয়ের রক্ত, নিষ্পাপ টলে রক্ত। না, আমার হাসিব, আমি আর পারছি না। এসবই আমার মনের ভুল, সব দুঃস্বপ্ন। হ্যাঁ, এই মিউজিকটা নিয়েই তো আমি কালি কাজ করছিলাম। হ্যাঁ, সবই আমার মনের ভুল। রক্ত নেবেন? রক্ত, ভাইয়ের রক্ত, নিজের শরীরের রক্ত। কে তুমি? চলে যাও, আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার সব রক্ত ছেড়ে দিয়েছে। রক্ত নেবেন? রক্ত, ফুরিয়ে যাওয়া রক্ত, নিঃশেষ হয়ে যাওয়া রক্ত। পরদিন সকালবেলায় কাজলের মৃতদেহ পাওয়া যায় কাজলের ঘরের বাসা থেকে। মাসুম, আরিফ আর মোহিত ছুটে চলে আসে কাজলের বাসায়। কাজল অবিবাহিত, তাই ওর বাড়ির থেকে বুড়ো বাবা ছুটে আসেন। মায়ের আসার মতো শারীরিক বা মানসিক শক্তি কিছুই নেই। আর কাজলের একমাত্র ভাই হাবিব, ও তো নিজের দুনিয়াতেই মশগুল হয়ে থাকে। নিজের বাবা মা ভাইয়ের কি হলো না হলো তাতে তার কিছুই আসে যায় না। নিজের নেশার জগৎ নিয়েই তো সে মাতোয়ারা। তাই ওই বৃদ্ধ বাবাকেই নিজের দুর্বল কাঁধে করে নিয়ে যেতে হবে একমাত্র সম্বল ছেলের লাশ। কি দিয়ে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ রে, কাজলটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কে জানতো? কাল রাতেও দিব্যি ঠিক ছিল। কত ফুর্তি করতে করতে আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। ওর বাড়ির লোকজনের কি অবস্থা রে? চাচা যান এসেছেন ওর লাশ নিয়ে যেতে, আর কেউ আসেনি। চাচির কি আর আসার মতো অবস্থা আছে রে? আর ওর ছোট ভাই হাসিব? ওর কি আর এসব বোধ আছে? দিনরাত ড্রাগস নিয়েই মেতে থাকে। তাই বলে নিজের বড় ভাইকে দেখতে আসবে না? নিজের ভাইয়ের লাশটা নিতে আসবে না? সেটাই তো সমস্যা। মানুষ নিজের স্বার্থে সব ভুলে যেতে পারে। আমার তো মনে হয় কাজল ওর ভাইটাকে নিয়েই বেশি টেনশনে থাকতো, আর সে কারণে স্ট্রোক করলো। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে বলতো ওর ভাইয়ের কথা।
আমি তো একবার একটা রিহাবে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই লাভ হলো না। পালিয়েছিল না রিহাব থেকে, মনে আছে? কি অদ্ভুত না, কাজলের আর ওর বাবা মায়ের মোটামুটি কোনো দিক দিয়ে কোনো কমতি ছিল না। একেবারে ছোট্ট একটা পারফেক্ট ফ্যামিলি, মাঝখান থেকে শুধু এই ছেলেটা। যাই হোক, বাদ দে, সেই সকাল থেকেই বাইরে, এখন বের হতে হবে তো, নয়তো আবার ওদিকে বউ ঘরে ঢুকতে দিবে না। এই, তোর বউ না বাপের বাড়ি আছে? ওহো, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। বউ না থাকলেও বউয়ের ভয় যাকে বলে। আচ্ছা যাকে বাদ দে, আজ তোরা আমার বাসায় চল, আমার বউকে বলি রান্না বান্না করে রাখবে, আমরা বরং আমার বাসায় গিয়েই খাই। হ্যাঁ, এই কথাটা মন্দ বলিসনি, এমনিতেই কারো মন মেজাজ ভালো না। চল বরং তোর বাসায় যাই, কিছুক্ষণের জন্য ভুলে থাকা যাবে। চল। ওহো, কাজলের এইসব ঝামেলার মধ্যে তো শোনাই হয়নি। তোর সেই সাউন্ডের ভূত কি মাথা থেকে গেছে? হ্যাঁ রে, ওষুধ খাওয়ার পর থেকে ওরকম কিছু আর শুনিনি। আমি আগেই জানতাম আমার ডাক্তার বন্ধুটা অনেক বেশি ভালো ডাক্তার, ওর ওষুধেই আমি ভালো হয়ে যাব। ভালো হলেই ভালো। চল তাহলে এবার কাজলকে ভোলার চেষ্টা করি। ভোলা কি আর এত সহজ রে? যে চলে যায় সে তো চলে গিয়েই পাগার পার, আর যারা যেতে পারে না তারা তো ভুলে থাকতে পারে না, প্রতি মুহূর্তেই মনে পড়ে। বিচ্ছেদ ভুলতে আর সব বন্ধুরা গিয়ে হাজির হয় মোহিতের বাসায়। মোহিতের স্ত্রী মাসুমার হাতের রান্না ওদের সবার ভীষণ পছন্দ, সবাই একেবারে কেড়ে কুড়ে খায়। আজও মাসুমা ওদের জন্য অনেক রান্না বান্না করলো, সবাইকে অনেক যত্ন করে খেতে দিল। সবই একরকম, শুধু টেবিলের একটি চেয়ার ফাঁকা। সবকিছু থেকেও অনেক কিছুই নেই, কাজল নেই, ওদের এতদিনের বন্ধু। আগে এভাবে হুট করে মোহিতের বাসায় আসলে মাসুম আর মাসুমাকে ওদের নামের জন্য কত খ্যাপাতো কাজল, বলতো ওদের নামে এত মিল। মোহিতের সাথে মাসুমার বিয়ে না হয়ে মাসুমের সাথে মাসুমার বিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু কিসের থেকে যে কি হয়ে গেল ওরা এখনো ভাবতে পারছে না যে কাজল নেই। তবুও একজন আরেকজনকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আসলে ভোলানো হয়ে ওঠে না। মাসুম আসলে ঠিকই বলেছিল, ভোলা কি আর এতই সহজ রে? যে চলে যায় সে তো চলে গিয়েই পাগার পার, যারা যেতে পারে না তারা তো ভুলে থাকতে পারে না। প্রতি মুহূর্তেই মনে পড়ে খুব দামি কথা বলে ফেলেছিল মাসুম, হয়তো নিজের অজান্তেই।
অসুবিধা হচ্ছে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবে কিভাবে? আমি তো মিলিয়ে গিয়েছি বাতাসে। না 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 না, সব মনের ভুল। আমি তোমাকে দেখতে চাই। পাবে না, তুমি আমায় দেখতে পাবে না, তুমি আমায় দেখতে পাবে না। কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আমার। কি ভাবলো ওখানে? সামান্য কাজ ভাঙার শব্দে এত ভয়? এভাবে হেসো না, এভাবে হেসো না আপা। আমার খুব কষ্ট হচ্ছে। এত অল্পতেই এত কষ্ট হচ্ছে? তাহলে চিন্তা করো, তুমি আমাকে কতখানি কষ্ট দিয়েছো। না, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দিইনি। এখনো নাটক করছো? এখনো তুমি সব মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছ একভাবে? আশ্চর্য! কে কে কারা যায় ওখানে? কারা যায় ওভাবে? কারা যায় না, বলো কারা আসে? কারা? তোমার জম। তুমি এখন প্রস্তুত হও, প্রস্তুত হও। কেন কেন তুমি আমার সাথে এমন করছো আপা? কেন? না 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 না, সব আমার মনে ভুল। আমি ভুল শুনেছি, মহিলার মতো আমিও ভুল শুনছি। এইসব শব্দ আমার বানানো শব্দ, আমার নিজের হাতে বানানো শব্দ। তোমার বউ কোথায় মাসুম? তোমার নিজের হাতে বানানো শব্দ কিভাবে জানলো যে তোমার বউ নেই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু কিন্তু তুমি জানলে কিভাবে যে আমার বউ সন্ধ্যা ও বাড়িতে নেই? হ্যাঁ, আমি সব জানি মাসুম, আমি সব জানি। মরে গেলে মানুষ সব জানতে পারে, সব জানতে পারে, সব। বিশ্বাস করো আপা, আমি ইচ্ছা করে তোমাকে ঠকাইনি। আমার বাবা মা আমরা বাড়ি থেকে বের করে দিত সন্ধ্যাকে বিয়ে না করলে। তাই বলে তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে? না, মাঝরাতে আমাকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নোংরা কুকুরগুলো আমাকে আমাকে কুড়ে কুড়ে খেয়েছিল। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। পুলিশের গাড়ি শব্দ? না 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 না, এখানে পুলিশ কেন? ও, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কিছুই দেখতে পারবে না তুমি, কারণ কারণ এখন তোমার শেষ হবার পালা। আমাকে শেষ করে দিও না, না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি যেভাবে মরেছিলাম, আমি কিভাবে মরেছিলাম জানো? ছুরি দিয়ে নিজের হাত কেটে। তুমিও সেভাবেই মরবে, তোমাকে মরতে হবে, তুমিও মরবে। আমি আমার হাত কাটবো না, আমি কাটবো না, আমার হাত, আমার হাত, আমার হাত। যাইনি, ওই আমাকে জোর করে বাড়িতে পাঠিয়েছে। কিন্তু কে জানতো যে ওর মনে এই ছিল? এটা একটা দুর্ঘটনা ছন্দা, তাই তুমি এটাকে দুর্ঘটনা ভেবেই ভুলে যাও। এটা কিভাবে দুর্ঘটনা হয় ভাবি? পুলিশ তো বলছে সুইসাইড, কিন্তু
সুইসাইড করলো। আচ্ছা মুহিত, ও তো গতকাল রাতে আমাদের বাড়িতে এসেছিল, একেবারে স্বাভাবিক ছিল তখন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে ওকে সুইসাইড করতে হবে? সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। এছাড়া ও তো তেমন কোনো শত্রু নেই যে ওকে কেউ খুন করবে। হ্যাঁ, আর ফরেন্সিক রিপোর্টেও পরিষ্কার উল্লেখ আছে সুইসাইড। মুহিত ভাই ঠিক করে বলেন তো, ও কি ওর আগের গার্লফ্রেন্ডটাকে ভুলতে পেরেছিল? না না ছন্দা, কিন্তু সে নিয়ে আসি, তোমরা থাকো, আমি যাব আর আসবো। একটু কেক বিস্কিট ধরনের হালকা খাবারও নিয়ে এসো, যদি ছন্দাকে খাওয়ানো যায়। আমার কেন যেন খুব খটকা লাগছে। মনে হচ্ছে মাসুম আর কাজলের মৃত্যু খুব একটা স্বাভাবিক না। দুটোর কোনো না কোনো জায়গায় কানেকশন নিশ্চয়ই আছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, আমি আর মুহিত মিলে এই রহস্যের সমাধান নিশ্চয়ই করব। আমাদের প্রাণপ্রিয় বন্ধুদের মৃত্যু রহস্য আমরা উন্মোচন করবই। আরিফের মন কেন জানি খচখচ করতে থাকে, কোথায় যেন কোনো একটা কিন্তু থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। পরপর 2 দিন দুজন বন্ধু প্রাণ হারালো, এটা কি কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব? বারবার কাজলের বাবার মুখটা চোখের সামনে ভাসছে। কাজলই তো ওই পরিবারের একমাত্র সহায় ছিল। আরেক ছেলের তো কোনো ভরসাই নেই। সে কোথায় বড় ভাইয়ের অবর্তমানে পরিবারটাকে নিজের মা বাবাকে আগলে নেবে তা না, উল্টে ওকেই সামলাতে হচ্ছে। ভাইটা থাকতে তাও যেটুকু শাসন আদর করত, এখন তো তাও আর হবে না। আর এদিকে ছন্দা, বাইরে থেকে দেখে তো মনে হয় মাসুম ওর সাথে ঠিকই মানিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কেমন সম্পর্ক ছিল তা কে বলতে পারে। ছন্দাকে পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিল মাসুম, তাই তো এখন ছন্দার অবস্থা আরো খারাপ। লোক লজ্জায় শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। মোহিত আর আরিফ দুজনেই ঠিক করে ওরা একজন আরেকজনের সাথে কথা বলবে, কারণ ওদের দুজনের কারোর কাছেই ওদের 2 বন্ধুর মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আরিফ শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আমারও তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা তুই আগে বল। একেবারে সরাসরি সোজা কথায় আসি। সেটা হচ্ছে, আমার কিন্তু কাজল আর মাসুমের মৃত্যুর ঘটনাটা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। একদম ঠিক বলেছিস, আমিও ঠিক এই কথাটাই তোকে বলতে চাচ্ছিলাম। তুই কি কিছু আঁচ করতে পেরেছিস এই ব্যাপারে? চিন্তা ভাবনা তো অনেক করছি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমিও না ঠিক কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা চল একবারে শুরু থেকে শুরু করি। প্রথমে কাজলের কেস। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল একটা ছেলে, কোনোদিন বিড়ি সিগারেটও ছুঁয়ে দেখেনি। ওর মতো শুকনা রোগা ছেলে, যার কিনা মাঝে মাঝে প্রেশার ফল করত, সেই কিনা স্ট্রোক করে মারা গেল। এটা কিভাবে সম্ভব? প্রথমে তো আমার কাছে এটা স্বাভাবিক মৃত্যুই মনে হয়েছিল, কিন্তু যখন এক রাতের ব্যবধানে মাসুমও, তখন আমার মনে একটা সন্দেহ বাসা বাঁধে। আচ্ছা, মাসুম কোনো কারণে কাজলকে মেরে নিজেও? কি যাতা বলছিস? মাসুম কেন কাজলকে খুন করতে যাবে? সেটাও তো ঠিক। আসলে আমিও না কি বলতে কি বলছি, আসলে আমি এত ধাক্কা সহ্য করে উঠতে পারছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তারপর এই ঘটনার সাথে কাজল আর মাসুমের মৃত্যুর কি কানেকশন? কাজল অর্পাকে পছন্দ করত, সেই রাগ থেকেই কি মাসুম কাজলকে? কিন্তু মাসুম তো নিজের জীবনে সেটেল হয়ে গিয়েছিল, বিয়ে করেছিল, সুখেও ছিল, অর্পাকে তো ভুলেই গিয়েছিল। কিন্তু তোর মনে নেই মাঝে মাঝে খুব আফসোস করত, অনুতাপ করত, অর্পার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত? হ্যাঁ, হতে পারে। ছন্দাও তো সেদিন বলছিল মাসুম অর্পাকে ভুলতে পারেনি। হ্যাঁ, তার মানে এটাই যে এদের দুজনের মৃত্যুর জন্য অর্পা বা অর্পার আত্মা দায়ী। এই হলো আসল রহস্য। কিন্তু এই রহস্য আমাদের দুজনের মধ্যেই থাক আরিফ।
যেভাবে মারা যাক না কেন, যাই করুক না কেন, ওরা আমাদের বন্ধু তো। এই ঘটনা সবার সামনে আসলে খুব বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বিশেষ করে ছন্দা খুব কষ্ট পাবে। তুই ঠিকই বলেছিস, আমারও মনে হয় এসব বিষয় ভুলে যাওয়াই ভালো। হ্যাঁ রে দোস্ত, অনেক রহস্যের পেছনেই দৌড়েছি, এবার বাদ। নিজেদের মধ্যেই রাখার সিদ্ধান্ত নেয় মহিম আর আরিফ। অর্পা, 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 পানি, 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 অর্পা, অর্পা, না, না, আরিফ, না, আরিফ, আরিফ, কি হয়েছে আরিফ? না, 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 বাঁচাও, বাঁচাও। না অর্পা, তোমার কিচ্ছু হবে না। আরিফ, আরিফ, কি হয়েছে তোমার? ঘুমের মধ্যে এভাবে চিৎকার করছো কেন? রক্ত নেবে। কে তুমি? কি চাও তুমি? কাজল, 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 তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? কাজল, হাসিব, 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 যাস না হাসিব, হাসিব, হাসিব না। আমি আমি আরিফ, আমি তোর বন্ধু, আমি আরিফ। কি হয়েছে? কি তোমার কি হয়েছে আরিফ? চোখ খোলো, চোখ খোলো প্লিজ। তুমি স্বপ্ন দেখছো, চোখ খোলো। আমি কিছু করিনি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি অর্পা, বিশ্বাস করো। আমি জানি তুই অর্পাকে ইচ্ছে করে ঠকাসনি। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও অর্পা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কোনোদিনও মাফ করবো না মাসুম, কোনোদিনও না, কোনোদিন মাফ করবো না। হাসিব, হাসিব, বিশ্বাস করো অর্পা, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি না, তোমাকে মরতে হবে। আমি যেভাবে মরেছিলাম তোমাকেও সেভাবেই মরতে হবে, মরতে হবে তোমাকে। মেরো না, মেরো না হাসিবকে। আমার হাসিব, আমার ছোট্ট ভাই হাসিব। মেরো না, মেরো না ওদেরকে, ওদেরকে তোমরা কেউ মেরো না, মেরো না। বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন, আগুন। কি বলছো কি আরিফ? আরিফ, কি বলছো তুমি? কোথায় আগুন? কোথাও কোনো আগুন নেই, তুমি দুঃস্বপ্ন দেখছো। আমি এখন কি করব? ওর তো দেখে মোহিত ভাইয়ের মতো অবস্থা। আরিফ, আরিফ প্লিজ, প্লিজ চোখ খোলো আরিফ। না, না, আমি আর পারছি না, না, আমি আর পারছি না। আমার নিঃশ্বাস নিতে আমি আর পারছি না, আরিফ, নিঃশ্বাস নিতে পারছি না। আরিফ, তোমার আরিফ, আরিফ, প্লিজ কাজল আর মাসুমের পর আরিফও এক রাতের ব্যবধানে মারা গেল। মাসুমের মতো সুইসাইড করে না, কাজলের মতো স্ট্রোক করে। আরিফ মারা যাবার সময় ওর সামনে ওর সাথে ওর স্ত্রী নুসরাতও ছিল। নুসরাতেরও ধারণা আরিফ স্ট্রোক করেছিল। ঘুমের মধ্যে খুব আবোল তাবোল কথাবার্তা বলছিল, খুব অস্থির ভাবে ছটফট করতে করতে মারা গেছে আরিফ। এত দ্রুত সব শেষ হয়ে গিয়েছিল যে নুসরাত ডাক্তারকে বা আশেপাশের কাউকে ডাকারও সুযোগ পায়নি। খুব বেশি ভেঙে পড়েছে বেচারি। ওর পাশে পাশে ছন্দা আর মাসুমা সবসময় থাকছে,
কিন্তু ওরাও তো মানসিকভাবে এখন যথেষ্ট দুর্বল। ছন্দা ওর মাসুমকে হারিয়েছে ঠিক একদিন আগে, আর মাসুমার ভয় অন্য কোথাও। মাসুমা ভাবছে মারা যাবার আগে আরিফ যেভাবে ছটফট করেছে, কিছুদিন আগে মোহিত একইভাবে কষ্ট পাচ্ছিল। সেদিন না হয় কোনোভাবে মোহিত বেঁচে গেছে, তবে এবার কাজল, মাসুম আর আরিফের পর মোহিতের পালা নয় তো। সেদিন থেকে মাসুমা আগলে আগলে রাখে মোহিতকে, বাইরে খুব একটা যেতেও দেয় না, অফিসে গেলেও সাথে গিয়ে বসে থাকে। কিন্তু এভাবে আর কতদিন চলে? মাসুমার নিজেরও তো অফিস আছে। আজ অফিসে একা এসেছে মোহিত, খুব বেশি একা লাগছে তার। নিজের ডেস্কে মাথা নিচু করে বসে আছে সে। কাজল, মাসুম, আরিফ, তোরা এভাবে আমাকে একা করে চলে গেলি। আমাকে এভাবে নিঃসঙ্গ নিঃসম্বল করে চলে যেতে পারলি। তোদের কাছ থেকে কত কি শেখার বাকি ছিল, কত কিছু শিখেছিলাম তোদের কাছ থেকে। আরো কত কিছু শেখাবি বলে কথা দিয়েছিলি, কিন্তু কিছুই তো শেখা হলো না। কত আড্ডার বাকি ছিল, কত কথা বলার ছিল, কিছুই তো বলা হলো না, কিছুই তো শোনা হলো না। তোরা কি আর কোনোদিন ফিরে আসবি না? তোরা কি আর কোনোদিন ফিরে আসবি না? একবারের জন্যই কি চলে গেলি? ঠিক আছে, চলেই যখন গিয়েছিস তখন আর মিছে মিছে মন খারাপ করে লাভ কি? আমাকে এখন থেকে একাই থাকতে হবে, একা একা রাজত্ব করতে হবে। আমি এখন এই FM রেডিও স্টেশনে একমাত্র সাউন্ড এডিটর। এরপর যারা আসবে তারা আমার হুকুম মতো কাজ করবে। যেমন আমি এতদিন তোদের হুকুম মতো চলতাম, আমি তোদের ইচ্ছা মতো সাউন্ড বসাতাম। এখন সব আমার পছন্দ আর ইচ্ছা মতো হবে। তোদের সাথে যা হয়েছে তার জন্য আসলে আমি দায়ী। আমাকে মাফ করে দিস বন্ধুরা। আমি তোদের এত ডমিনেশন সহ্য করতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎই আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কবিরের সাথে দেখা হয়ে যায়। ওর কাছ থেকেই একটা উপায় পেয়ে যায়। প্রথমে নিজের অসুখের ভান করে, আর তারপর কবিরের কাছ থেকে নিয়ে আসা আর ওর নিজের বানানো একটা বিশেষ ওষুধ, যেটি কিনা মানুষের জীবনও বাঁচাতে পারে, আবার ওভারডোজে মানুষের জীবন নিয়েও নিতে পারে, ঠিক তোদের মতো। তাই এখন আমি এই FM রেডিও স্টেশনের সাউন্ড ডিপার্টমেন্টের একমাত্র সাউন্ড এডিটর। আমাদের চারপাশে অনেক রহস্য গড়ে ওঠে। কিছু কিছু আমাদের চোখের সামনে আসে, আর কিছু অন্তরালেই থেকে যায়। কাজল, মাসুম, আরিফ যে আসলে খুন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও ওর আশেপাশের মানুষ একটু বুঝতে পারেনি। মানুষ অন্যায় করে নিজের স্বার্থে আর পার পেয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো দিন এই সব অপরাধী শাস্তি পাবেই। কারণ প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে, যাকে এড়াতে পারবে না কেউ। শুনলাম এতক্ষণ আজকের কুয়াশার কাহিনী এবং রহস্য ভেদ হলো। একটা কথা সত্যি, মানুষ যত বড় অপরাধ করুক না কেন, সে হয়তো অনেক সময় ভাবে যে তার কিছু হয়নি, সে পার পেয়ে গেছে। কিন্তু প্রকৃতির বিচার বলে আসলে একটা কথা আছে, যাকে এড়াতে পারবে না কেউ। খুব খুব সঠিক কথা, এবং আমি খুব মনে প্রাণে এই কথাটাকে বিশ্বাস করি। এখন জানিয়ে দেব আজকে
আমাদের এই কাহিনীর মূল ভাবনা ছিল মোহাম্মদ খালিদ বিন ফয়জুর, অর্থাৎ আমাদের সাউন্ড এডিটর, যিনি কুয়াশার কাজ করেন নিয়মিত। এতে নাট্যরূপ দিয়েছেন শেখ গুস্তাবিদ শাড়ি এবং অভিনয় অংশ তিনি পরিচালনা করেছেন। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলছি, কিন্তু তার আগে আরেকবার বলছি যে সাউন্ডের কাজ করেছেন আজকে প্রতিদিনের মতন খালিদ। আর যারা অভিনয় করেছে তাদের নামগুলো বলছি। কাজলের চরিত্রে অভিনয় করেছে লোবান, মোহিতের চরিত্রে রনি, মাসুমের চরিত্রে খালিদ, আরিফের চরিত্রে মঞ্জু, ছন্দার চরিত্রে অভিনয় করেছে মৌ, নুসরাতের চরিত্রে নাদিয়া, মাসুমার চরিত্রে অভিনয় করেছে নীলাঞ্জনা, প্রত্যয় অভিনয় করেছে আর যে সাইফের চরিত্রে, এবং শাড়ি অভিনয় করেছে আর যে নিকিতার চরিত্রে, এবং আরো দুটো চরিত্রে অভিনয় করেছেন শাকিল এবং কবির ভাই।